হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে ক্লাস 10 এর প্রশ্নবিচিত্রার ভলিউম 1 এর দ্বিতীয় সেট স্কুল হচ্ছে বনগাঁ কুমিদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভৌতবিজ্ঞানের প্র্যাকটিস সেটটি নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখতে থাকবে। তো আজকের ক্লাসে আমাদের পেজ নম্বর হচ্ছে 164। তো আমাদের ক্লাস স্টার্ট করলাম। তো তোমার ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখতে থাকবে। আর যারা এখনো অবধি প্রথম সেটটি দেখোনি তারা প্লেলিস্ট থেকে প্রথম সেটটি প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। তো বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। তো আজকে ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে গ্রুপ এ তে কিছু এমসিকিউ কোশ্চেন আছে, টোটাল 60টি এমসিকিউ কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো আমরা করব, তারপর এক এক করে সব প্রশ্ন সমাধান করব। তো প্রথম প্রশ্ন বলছে অরোরা উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে, সেটি হলো। তো একই সঠিক উত্তর হচ্ছে অপশন আয়নোস্ফিয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যে শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেটি কোনটি? 1.2 সঠিক উত্তর হবে উচ্চ উষ্ণতা নিম্ন চাপ। উচ্চ উষ্ণতা নিম্ন চাপ সঠিক উত্তর অপশন সি। যারা ছিল লক্ষ্য হচ্ছে প্রত্যেকের রাইট। জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? এর সঠিক উত্তর অপশন ডি, অপসারী লেন্স রূপে আচরণ করে। তো নেক্সট 1.4 এর সঠিক উত্তর দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্য এফ হলে সম্পূর্ণ সঠিক সম্পর্কটি কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন ফোকাস দৈর্ঘ্য ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। অপশন বি। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখলে গঠিত প্রতিবিম্ব কি হবে? উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু অসীমে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এই সঠিক উত্তর হবে ফোকাসে গঠিত হবে। অপশন সি, ফোকাসে গঠিত হবে। ঠিক আছে। 1.6 দীর্ঘ পর্যায় সারণীতে 13 নং শ্রেণীতে অবস্থিত এম মৌলের অক্সাইড সে সংকেত কোনটি হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, M2O3। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, প্রদত্ত কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? সঠিক উত্তর হবে ক্লোরোফর্ম, CCl4। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো আমাদের গ্রুপ এর এমসিকিউ 60টি কোশ্চেন হয়ে গেল। এবার গ্রুপ বির যে প্রশ্নগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। গ্রুপ বি তে প্রথম প্রশ্ন কি বলছে? 1 নম্বর বলছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? বায়ুমণ্ডলের শান্ত মণ্ডল বলা হয় স্ট্রাটোস্ফিয়ারকে। ঠিক আছে। এই স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ঘটনা ঘটে না বলে এই স্তরের নাম হচ্ছে শান্ত মণ্ডল। আর এই স্তরের মধ্যে জেট বিমান চলাচল করে। ঠিক আছে। স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতা কিরূপ পরিবর্তন হয়? মনে রাখবে স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বাড়লে উষ্ণতাও বাড়ে। ঠিক আছে। উষ্ণতা কি হবে? বাড়বে। চার্লসের সূত্র ধ্রুবক রাশি কি? 1 নম্বর হচ্ছে গ্যাসের চাপ, 2 নম্বর হচ্ছে গ্যাসের ভর। চাপ আর হচ্ছে ভর। চার্লসের সূত্র ধ্রুবক। যদি বয়লের সূত্র ধ্রুবক বলে তাহলে কি হবে? উষ্ণতা এবং ভর। বিবৃতি সত্য না মিথ্যা বলছে? বয়লের সূত্রে পি বনাম ভি লেখচিত্রটি সরলরৈখিক হবে? সত্য হবে না মিথ্যা হবে? বয়লের সূত্রে পি বনাম ভি লেখচিত্রটি এটা মিথ্যা হবে। এটা হবে একটা সমপরাবৃত্ত প্রকৃতি। ঠিক আছে। পি বনাম ভি লেখচিত্র হবে সমপরাবৃত্ত প্রকৃতির। এখানে বলছে সরলরৈখিক, তাহলে এটা মিথ্যা। শূন্যস্থান পূরণ বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের চাপ ও আয়তন সম্পর্কিত সূত্রটিকে কি বলে? চাপ আয়তন অর্থাৎ ভি ভেরিয়েশন 1/p, এটাকে বলা হয় বয়লের সূত্র। তাহলে তোমাদের শূন্যস্থানে বসবে বয়লের সূত্র। নেক্সট কোশ্চেন কি বলছে? 2.5 এ বলছে আলো যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্কের কি পরিবর্তন হয়? মনে রাখবে যখন আলোর প্রতিসরণ হয় কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কোনরূপ পরিবর্তন হবে না। নেক্সট, 20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি বস্তু রৈখিক বিবর্তন 2.5 হলে
প্রতিবিম্বের উচ্চতা কত হবে? তো রৈখিক বিবর্তন m সমান সমান প্রতিবিম্ব দৈর্ঘ্য কত দেওয়া আছে? প্রতিবিম্ব প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি v হয়, বস্তুর দৈর্ঘ্য u, তাহলে রৈখিক বিবর্তন দেওয়া আছে 2.5 ইকুয়াল v সমান সমান বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 20। তাহলে v সমান সমান কত আসবে? 20 দিয়ে গুণ করলে 50 সেমি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, প্রতিবিম্বের উচ্চতা কত হবে? 50 সেমি, তাই তো। নেক্সট, কোন ক্ষেত্রে র্যালের সূত্র প্রযোজ্য হয় না? বলছে কোন ক্ষেত্রে র্যালের সূত্র প্রযোজ্য হয় না। সঠিক উত্তর কি হবে? বিক্ষেপক কণার আকার আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বেশি হলে। উত্তরটি আরেকবার বলছি, নোট করে নেবে। বিক্ষেপক কণার আকার আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বেশি হলে র্যালের সূত্র প্রযোজ্য হয় না। ঠিক আছে, কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। বিবৃতি সত্য না মিথ্যা লিখতে বলছে। প্রিজমের আলোর প্রতিসরণ লাল বর্ণের চ্যুতি সবচেয়ে কম। সঠিক উত্তর হবে সত্য, ট্রু। পর্যায় সারণীতে সর্বোচ্চ আয়নন বিভব সম্পূর্ণ মৌল কোনটি? পর্যায় সারণীতে সর্বোচ্চ আয়নন শক্তি সম্পূর্ণ মৌল কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের সবচেয়ে বেশি আয়নন শক্তি আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, এবার বলছে পর্যায় সারণীতে সর্বোচ্চ জারক মৌল কোনটি? জারক মৌল হচ্ছে ফ্লোরিন। সর্বোচ্চ জারণ মৌল হচ্ছে ফ্লোরিন। সমযোজী ত্রিবন্ধন যুক্ত যৌগের উদাহরণ দাও। ত্রিবন্ধন হচ্ছে নাইট্রোজেন। এছাড়া অ্যাসিটিলিন হবে C2H2। ঠিক আছে, এদের ত্রিবন্ধন দেখা যায়। তো আমাদের এসিকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শেষ। এবার গ্রুপ সির 2 মার্কসের কিছু কোশ্চেন যেগুলি নিউমেরিক্যাল কোশ্চেন সেগুলি সলভ করে দিচ্ছি। তোমাদের ধৈর্য সহকারে সেগুলি খাতায় নোট করে নিয়ে প্র্যাকটিস করবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নেবে। তো দেখা যাক আমাদের গ্রুপ সিতে কি কি নিউমেরিক্যাল কোশ্চেন আছে। প্রথম প্রশ্ন বলছে আগুনের বরফ কি? এর নাম ও সংকেত লিখতে বলছে। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। মিথেন হাইড্রেটকে আগুনের বরফ বলা হয়। ঠিক আছে, যেখানে জল অণু দিয়ে গঠিত বরফের মতন। গ্লাসের মধ্যে অধিক পরিমাণ মিথেন আবদ্ধ অবস্থায় থাকে। মিথেন গ্যাস দাহ্য প্রকৃতির হয় বরফের মতন দেখতে। মিথেন হাইড্রেট গ্লাস আগুনের সংস্পর্শে আসা মাত্রই জ্বলতে থাকে, তাই মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বা আগুনের বরফ বলা হয়। ঠিক আছে, এর সংকেতটা কি হবে? এর সংকেতটা হবে 4 অণু জল মিথেন 4CH4 ফুল স্টপ 23H2O 23 অণু জল। ঠিক আছে, এটা খাতায় নোট করে নেবে। নেক্সট কোশ্চেন বলছে বায়োমাস কি? বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োমাস হলো কাঠ, পাতা, আখের ছিবড়া, ধানের তুষ, গোবর ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এদেরকে বলা হয় বায়োমাস। এর মূল উপাদান কি? এর মূল উপাদান হচ্ছে মিথেন অর্থাৎ CH4। নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে অঙ্ক। 27 ডিগ্রি সি উষ্ণতায় নির্দিষ্টভাবে গ্যাসের আয়তন 500 সেমি কিউব, স্থির চাপে ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। তার মানে স্থির চাপের কথা বলছে, তার মানে এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। ঠিক আছে, চার্লসের সূত্র কি ছিল? V1/T1 সমান সমান আমরা V2/T2 লিখতে পারি। ঠিক আছে, আমাদের কার মান বের করতে বলছে? গ্যাসের কোন উষ্ণতায় T2 এর মান বের করতে বলছে। তাহলে T2 ইকুয়াল আমরা লিখতে পারি কি কি দেওয়া আছে কোশ্চেনে T1 দেওয়া আছে। T1 দেওয়া আছে কত? 27 ডিগ্রি সি। 27 ডিগ্রি সি কে কেলভিন করলে হচ্ছে 27 ডিগ্রি সি দেওয়া আছে, এটার সঙ্গে কেলভিন করলে 300 কে। ঠিক আছে, আয়তন V1 দেওয়া আছে তোমার 500 সেমি কিউব, আর V2 আয়তনটা দ্বিগুণ বলছে, তার মানে 1000, 2 × 500
তাই তো? তার মানে 1000 সেমি কিউব। তোমাকে T2 বের করতে বলছে। তো এই মানটা আমাদের ফর্মুলায় ইউজ করব। ঠিক আছে? তাহলে V1 এর জায়গায় বসবে 500, 500 বাই T1 এ 300, V2 তে 1000, T2 বের করতে বলছে। তাহলে আমরা T2 লিখতে পারি কি? 300 ইন্টু 1000, তাই না? বাই 500, কাটাকাটি করো, 500 দুগুণ 1000, তার মানে 600 কে। এবার 600 কে থেকে তুমি 273 মাইনাস করো, তাহলে T2 এর মান কত পাওয়া যাবে? T2 এর মান পাবো আমরা তখন 600 থেকে তুমি মাইনাস করবে 273। ছয়শো থেকে 273 মাইনাস করে দাও, 327 ডিগ্রি সি হবে। ঠিক আছে? 327 ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই ছিল আমাদের প্রথম অঙ্কটার সলিউশন। তো নেক্সট এই কোশ্চেনটির সঙ্গে একটি অথবা আছে। বলছে 10 এটিএম চাপে একটি গ্যাসের সিলিন্ডার 9 লিটার গ্যাস আছে। তার মানে P1 আর V1 দেওয়া আছে। একই উষ্ণতায়, উষ্ণতা একই থাকলে হচ্ছে আমাদের বয়লের সূত্র। একই উষ্ণতায় 2 এটিএম চাপে ওই গ্যাস দ্বারা 5 লিটার আয়তনে কতগুলি বোতল ভর্তি করা যাবে? মানে একটা করে বোতলে 5 লিটার করে ধরবে, এরকম কতগুলি বোতলে ভর্তি করা যাবে। তার মানে 2 এটিএম চাপে কত লিটার গ্যাস সেটা আগে আমাদের বের করতে হবে, অর্থাৎ V2 আমাকে বের করতে বলছে। তাহলে কোশ্চেনে কি কি দেওয়া আছে? P1 দেওয়া আছে, P1 দেওয়া আছে তোমার 10 এটিএম, V1 দেওয়া আছে তোমার 9 লিটার, P2 দেওয়া আছে তোমার 2 এটিএম, তাই তো? তাহলে আমাকে V2 বের করতে হবে। V2 যত বেরোবে এবং সেই আয়তনটা একটা করে বোতলে 5 লিটার করে ধরে, তাহলে এরকম কতগুলি বোতল আমাদের ভরাতে পাবো এই গ্যাসটি। তো আমাদের সূত্র P1 V1, আমরা সূত্র লিখলাম, ডাইরেক্ট মান বসাবো। সূত্র কি? P1 V1 সমান সমান P2 V2। তাহলে P1 এর জায়গায় বসবে কত? 10, V1 কত? 9, P2 কত? 2, V2, এই 2 দিয়ে 10 কে কাটলে 5 হয়, তাই না? তাহলে V2 ইকুয়াল টু 5 লং কত? 45 লিটার। তাহলে গ্যাসটির আয়তন হচ্ছে কত? 45 লিটার পেলাম। একটা করে বোতলে কয় লিটার? 5 লিটার। তাহলে কতগুলি বোতল লাগবে? বোতল লাগবে হচ্ছে 45 কে ভাগ করব কত দিয়ে? 9, 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করে দাও, 5 লং 45, 9টি বোতল লাগবে। ঠিক আছে? 9টি উত্তর। তো সলিউশনটা দেখে নাও এই অবধি, খাতায় নোট করে নেবে। নেক্সট বলছে আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি গাণিতিক রূপ। স্নেলের সূত্র কি? আপতিরশ্মি আপতন রশ্মি আপতিরশ্মি প্রতিবিরশ্মি আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন অনুপাত সর্বদা ধ্রুব। অর্থাৎ আমরা লিখতে পারি আপাতন কোণের সাইন, অর্থাৎ সাইন আই বাই সাইন আর।
এটাই হচ্ছে গাণিতিক রূপ। নেক্সট, একটা পর্যায় সারণী থেকে অঙ্ক দেওয়া আছে, অঙ্কটি দেখে নাও। বলছে এ বি সি ডি মৌলগুলির পারমাণবিক অঙ্ক দেওয়া আছে 3, 9, 11, 19, এদের মধ্যে কোনটির যা বীজাণু ক্ষমতা বেশি, কোনটির ঋণাত্মক সর্বোচ্চ, আর শক্তি কম, আর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। তো দেখে নাও সলিউশনটি। আমাদের প্রথম করতে হবে এই মৌলগুলি ইলেকট্রন বিন্যাস। এর কত দেওয়া আছে 3, বিন্যাস করলে 2 কে কক্ষে 2, এল কক্ষে 1। বি কত দেওয়া আছে, বি দেওয়া আছে 9, কে কক্ষে 2, এল কক্ষে 8টা, সরি 7টা, 7টি হবে। তারপরে সি মৌল কত দেওয়া আছে 11, তাহলে 2 কক্ষে কে, এল কক্ষে 8টা, আর লাস্ট কক্ষে 1। আর একটা ডি মৌল, এটার কত দেওয়া আছে 19, বিন্যাস করলে 2, 8, তাই তো, কমা 8, 16, 17, 18 আর একটা। তো এই ছিল মৌলগুলির ইলেকট্রন বিন্যাস। এবার আমাকে জানতে হবে এই মৌলগুলোর প্রথমটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আছে, আমার যে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে আছে, এটা প্রথম, দ্বিতীয় পর্যায়ে, প্রথম শ্রেণীতে আছে। মনে করে এ আছে এখানে, বি আছে দ্বিতীয় পর্যায়ে সপ্তম শ্রেণী 7 নম্বর শ্রেণীতে আছে, সি আছে তৃতীয় পর্যায়ে, তার নিচের লাইনে আছে তৃতীয় পর্যায়ে প্রথম শ্রেণী সি, আর ডি আছে চতুর্থ পর্যায়ে, তার মানে 4 নম্বর 4টে কক্ষে প্রথম শ্রেণীর নিচে আছে। আমরা এখান থেকে আমরা সাজালাম, এটা প্রথম পর্যায়ে, এটা দ্বিতীয় পর্যায়ে, এটা তৃতীয় পর্যায়ে, এটা চতুর্থ পর্যায়ে। কি করে বুঝলাম, যতগুলো কক্ষপথ থাকে ততটা হচ্ছে পর্যায়, আর শেষ কক্ষে যত ইলেকট্রন থাকে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। তাহলে এটার দুইটা কক্ষ, তাহলে দ্বিতীয় পর্যায়ে প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় কক্ষ দ্বিতীয় পর্যায়ে প্রথম শ্রেণী, এটা 3টে কক্ষ তৃতীয় পর্যায়ে প্রথম শ্রেণী, এটা 4টে কক্ষ চতুর্থ পর্যায়ে প্রথম শ্রেণীতে অবস্থা। তো আমরা কি জানি, আমরা জানি যে কোন মৌলটির বীজাণু ক্ষমতা সবচেয়ে বেশি, তাই না? কোন মৌলের বীজাণু ক্ষমতা সবচেয়ে বেশি আমরা কি জানি, কোন পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে বীজাণু ক্ষমতা কি হয়, কমতে থাকে। তাহলে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তার মানে বি এর সবচেয়ে বীজাণু ক্ষমতা কম। আর কোনো শ্রেণী পড়া উপর থেকে যদি নিচে নামি, তাহলে বীজাণু ক্ষমতা সবচেয়ে বেশি হবে ডি। তাহলে কার বীজাণু ক্ষমতা সবচেয়ে বেশি, উত্তর হচ্ছে ডি। তাহলে একটা উত্তর হয়ে গেল। কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, এখানে কি হবে, কোন পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে হ্রাস পায়। তাহলে বাম থেকে ডান দিকে কে আছে, বি আছে, তাহলে বি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তাহলে বি হবে সঠিক উত্তর। আর কোনটির আয়নন শক্তি সবচেয়ে কম, আয়নন শক্তির নিয়ম কি, কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে বাড়তে থাকে, আর শ্রেণী বা উপর থেকে নিচে কি হয়, কমতে থাকে। তাহলে সেই দিক থেকে বাম থেকে ডান দিকে কে আছে, বি আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে বির সবচেয়ে কম বলছে, তাহলে সবচেয়ে উপর থেকে নিচে কম, তাহলে ডির হচ্ছে সবচেয়ে কম, আয়নাইজেশন শক্তি ডি সবচেয়ে কম। আর কোন পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হবে, পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে নিয়ম কি, পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে, সবচেয়ে কম বলছে বাম থেকে ডান, তাহলে বি আছে, তাহলে বির ব্যাসার্ধ সবচেয়ে কম হবে। তো আমাদের 4টে খণ্ডের উত্তর হয়ে গেল। বীজাণু ক্ষমতা সবচেয়ে বেশি অপশন ডি হবে, তড়িৎ ঋণাত্মকতা বেশি সর্বোচ্চ বি, কোনটি আয়নিক শক্তি সবচেয়ে কম ডি, আর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হচ্ছে বি। তো নেক্সট কোশ্চেন, নেক্সট প্রশ্ন উত্তরগুলো ওগুলো পড়ে নেবে, নোট থেকে পড়ে নেবে। নেক্সট গ্রুপ ডির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বয়েল সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কোশ্চেনটি সলিউশন করে দিচ্ছি, দেখে নাও। তো আমরা কি জানি, গ্যাসের চাপ যদি পি হয়, আয়তন ভি, এন মোল গ্যাসের টি উষ্ণতায় এন মোল গ্যাসের আয়তন ভি যদি হয়, তাহলে আমরা বয়েলের সূত্র অনুসারে লিখতে পারি কি, বয়েলের ল অনুসারে লিখতে পারি ভি ভেরিয়েশন 1/p, তাই না?
চার্লসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভি ভেরিয়েশন টি, আর অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে লিখতে পারি ভি ভেরিয়েশন এন। এই তিনটে সূত্রকে আমরা একত্রে যদি অ্যাড করি তাহলে সূত্রটা দাঁড়ায় কি? সূত্রটা আসে হচ্ছে ভি ভেরিয়েশন এন টি বাই পি। এটা হচ্ছে তিনটে সূত্রের যৌগিক রূপ। তাহলে ভি সমান সমান এই ভেরিয়েশন উঠে একটা ধ্রুবক আসবে আর নিলাম, তাহলে এন টি বাই পি, তাহলে পিভি সমান সমান এন আর টি। এটাই হচ্ছে এন মোল গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা। ঠিক আছে, তো নেক্সট একটি অঙ্ক দিয়েছে, বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোকরশ্মি আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে নির্ণয় করতে বলছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আলো থেকে। তো কোশ্চেনটি সলিউশন এক নজরে দেখে নাও। তো কোশ্চেনটাতে দেওয়া আছে কি কি, মিউ এর মান দেওয়া আছে, মিউ ইকুয়াল টু দেওয়া আছে √2, ঠিক আছে। আর কি দেওয়া আছে, আপাতন কোণ আই, আই এর মান দেওয়া আছে 45 ডিগ্রি। তো আমাকে প্রথম কাজ হচ্ছে আর এর মানটা আগে বের করতে হবে, তারপর আমি ডেল্টার মান বের করব। এই মানগুলো আমাকে বের করতে হবে। তো দেখে নাও সলিউশনটি। তো আমাদের ফর্মুলা হচ্ছে মিউ ইকুয়াল সাইন আই বাই সাইন আর। মিউ এর মান কত দেওয়া আছে √2, সাইন আই কত হবে 45 ডিগ্রি, সাইন আর, ঠিক আছে। তাহলে √2 সমান সমান আমরা লিখতে পারি সাইন 45 এর মান কত 1/√2, তাই না, নিচে সাইন আর। তো আমরা এই সাইডটা একটু ক্লিয়ার করে নেই। তো এইটার থেকে আমাকে সাইন আর বের করতে হবে। তাহলে আমি কি করব, সাইন আর লিখব সমান সমান এখানে আসবে 1/√2 বাই √2, তাহলে সাইন আর সমান সমান 1 বাই, এই √2 এর নিচে নামলে √2 √2 2 হবে, তাহলে সাইন আর 1/2 মানে কত, সাইন 30 ডিগ্রি। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আর এর মান কত পেলাম 30 ডিগ্রি। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল আই দেওয়া ছিল 45, আর বের করলাম 30 ডিগ্রি। তো আলোকরশ্মি লঘু থেকে ঘনমাধ্যমে চ্যুতিকোণ সূত্র কি আই মাইনাস আর, তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 15 ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তর হবে 15 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট এর একটা অথবা বলছে মায়োপিয়া রোগের কারণ ও প্রতিকার উপায় লেখো। তো মায়োপিয়া রোগের প্রধান কারণ হচ্ছে অক্ষিগোলকের আকার স্বাভাবিক তুলনায় বড় হয়ে গেলে আর চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেলে, এই কারণে মায়োপিয়া রোগ হয়। আর প্রতিকার হিসেবে আমরা লিখতে পারবো অবতার লেন্সযুক্ত চশমা যদি ব্যবহার করি তাহলে মায়োপিয়া রোগের ত্রুটি দূর হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী 3 নম্বর সেটে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।